শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক ইউনিট 2 তে রয়েছে স্টাডি অফ জে অপারেটর। খুব ইম্পর্ট্যান্ট, এই যে ফেজর ডায়াগ্রামটা রয়েছে এখান থেকে চারটে ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম তোমরা অলরেডি জানো। পিটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, আর এটা যদি লম্ব হয়, তাহলে পি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটাকে আমরা কি ধরে নেব, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এটা মনে রাখতে হবে, বিটা হচ্ছে পজিটিভ রয়েছে, ওয়াই এর পজিটিভ সাইডে রয়েছে, তো এটা প্লাস, আর বিটা যদি নিচের দিকে হতো তাহলে বিটা মাইনাস হয়ে যেত। তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তো এখানে কি রয়েছে, এটাকে কমপ্লেক্স ফর্মে যদি লেখা যায় পি ইকুয়ালস টু এ প্লাস জে বি, যেহেতু এটা পজিটিভ সাইডে রয়েছে আর বিটা যদি নিচের দিকে হতো, এইভাবে যদি হতো তাহলে বিটা কিন্তু নেগেটিভ হয়ে যেত। এটা যদি বি হতো, এটা বি আর এটা হচ্ছে এ, তার মানে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে রয়েছে, তখন পি ইকুয়ালস টু হয়ে যেত এ মাইনাস জে বি। খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে হবে। কমপ্লেক্স ফর্মে এ মাইনাস জে বি, যেহেতু এটা পজিটিভে রয়েছে সেই জন্য এটাকে বলা হয়, এটাকে প্লাস দিয়ে ডিনোট করা হয়েছে। নেক্সট ফর্মুলা হচ্ছে পোলার ফর্ম মানে হচ্ছে পি এর যে ম্যাগনিটিউডটা রয়েছে, পি এর ম্যাগনিটিউড, সাপোজ ধরো কোনো একটা ম্যাগনিটিউড আমরা বের করবো, Z1 ইকুয়ালস টু 10 রয়েছে, জেডটা আমরা ইম্পিডেন্সকে জেড দিয়ে ডিনোট করি, তার সাথে একটা অ্যাঙ্গেল রয়েছে, তার সাথে একটা কত রয়েছে, অ্যাঙ্গেলটা আমি মনে করলাম 60 ডিগ্রি রয়েছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই ফর্মটাকে বলা হয় পোলার ফর্ম। তো একই রকমভাবে এখানে কি করা হয়েছে, পোলার ফর্ম মানে হচ্ছে পি এর ম্যাগনিটিউড আমরা কি জানি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানি, তার সাথে সাথে অ্যাঙ্গেলটা এখানে দেখানো হয়েছে, অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেলটা আমরা কি করে বের করবো, এখান থেকে অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে বের করবো থিটা ইকুয়ালস টু কীভাবে বের করা যায়, রুট ওভার অফ tan ইনভার্স বি বাই এ, এটা হচ্ছে থিটা। তো পোলার ফর্মে কি করতে হয়, পি এর ভ্যালুর সাথে থিটা অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাড করে দিতে হবে। আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে পোলার ফর্ম। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মটা কোনো একটা ম্যাগনিটিউড দেওয়া থাকবে, সাপোজ ধরো পি এর একটা ম্যাগনিটিউড দেওয়া রয়েছে 10 দেওয়া রয়েছে, তার সাথে সাথে ই টু দি পাওয়ার কি রয়েছে, 10 ই টু দি পাওয়ার প্লাস জে রয়েছে, জে 45 ডিগ্রি রয়েছে, ই টু দি পাওয়ার প্লাস জে 45 ডিগ্রি রয়েছে। তো এটাকে বলা হয় পোলার ফর্ম। তো পোলার ফর্মে যদি কোনো ডেটা দেওয়া থাকে, পোলার ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম করতে হয় হচ্ছে পি এর ভ্যালুটা আমরা এখানে 10 বসিয়ে দেবো, 10 তার সাথে কস থিটা, মানে থিটা হচ্ছে 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি এখানে প্লাস রয়েছে, প্লাস জে সাইন 45 ডিগ্রি। তো পি এর ভ্যালুটা যদি আমরা এখানে বের করি, পি ইকুয়ালস টু কত রয়েছে, 10 রয়েছে, পি ইকুয়ালস টু 10 রয়েছে, তাহলে তার কি হবে, কস 45 ডিগ্রি মাইনাস জে সাইন 45 ডিগ্রি, তো এইভাবে কিন্তু কমপ্লেক্স ফর্মটা বের করতে হবে। তো এখানেই যেটা বেরোবে, cos 45 ডিগ্রির ম্যাগনিটিউড বের করতে হবে, sin 45 ডিগ্রি ম্যাগনিটিউড বের করতে হবে। তো এখানে একটা কমপ্লেক্স ফর্ম অটোমেটিক্যালি চলে আসবে। সাপোজ এটা হচ্ছে এ চলে এসছে আর এটা হচ্ছে মাইনাস বি চলে এসছে, তো মাইনাস বি চলে এসছে, মাইনাস জে বি চলে এসছে। তো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে কমপ্লেক্স ফর্ম। তো অনেক সময় কি হয়, এক্সপোনেনশিয়াল ফর্মে যদি ডেটা দেওয়া থাকে তাহলে কমপ্লেক্স ফর্মে বের করে তবে কিন্তু ক্যালকুলেশন করা যাবে, না হলে কিন্তু পোলার ফর্মে কিন্তু ক্যালকুলেশন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এগুলোর প্রবলেম কিন্তু তোমাদের এই সেমিস্টারে চলে আসে, দিয়ে দেয়। তো মনে রাখতে হবে, এই কনভার্সন টেকনিকগুলো মনে রাখতে হবে। চলে আসছি নেক্সট টপিকে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, এটাকে আমরা এটাকে জেড দিয়ে যদি ডিনোট করা হয়, এটা জেড, আর এটা যদি আর হয়, আর এটা যদি এক্স মানে রিয়াক্টেন্সটাকে এক্স দিয়ে যদি ডিনোট করা হয়, তাহলে এখানে ইম্পিডেন্সের ক্ষেত্রে তাহলে কি হবে, এটাকে কমপ্লেক্স ফর্মে লিখলে আর প্লাস মাইনাস জে এক্স। তো প্লাসটা কখন হবে, যখন এক্সটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে এটা প্লাস হবে, আর এক্সটা যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেছে? তো এখানে বলা হয়েছে যে প্লাস সাইন, পজিটিভ সাইন ফর ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, আর নেগেটিভ সাইড এক্স মানে এক্সি, যখন এটা হচ্ছে এক্সেল আর নিচের দিকে হয়ে গেলে কি হয়ে যাবে, এক্সি হয়ে যাবে, এক্সি এর ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে, মনে রাখতে হবে। তো এই দুটো রেজাল্টেন্টকে আমরা এক্স দিয়ে ডিনোট করি,
এক্সটা হচ্ছে রিয়াক্ট্যান্স, এক্সটা কি হতে পারে, এক্সএল হতে পারে, এক্সি হতে পারে। যদি এক্সএল হয় তাহলে পজিটিভ হবে, আর যদি এক্সি হয় তাহলে নেগেটিভ হবে, মনে রাখতে হবে। পরের টপিক হচ্ছে এসি কারেন্ট থ্রু আরএল সার্কিট। আরএল সার্কিটে যখন কারেন্ট ফ্লো করানো হবে তখন তার ফেজর ডায়াগ্রাম কি হবে, তার ইম্পিডেন্স কি হবে, সেগুলো কিন্তু বের করতে হবে। তো কারেন্টটাকে আমরা রেফারেন্স ধরে নিয়েছি, কারেন্ট ইজ টেকেন অ্যাজ এ রেফারেন্স ফেজার, আইটাকে রেফারেন্স ধরে নেওয়া হয়েছে। আইটাকে যদি রেফারেন্স ধরে নিই তাহলে এই যে এখানে যে ড্রপটা, রেজিস্ট্যান্সের জন্য যে ড্রপটা, তাহলে কারেন্টের সাথে কি হবে আমরা একদম আগে পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ আর পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে জেনেছিলাম। পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভিআরটা আয়ের সাথে সেম ফেজে থাকে। তো এই যে ভিআরটা দেখানো রয়েছে আয়ের সাথে সেম ফেজে দেখানো রয়েছে, ভিআরটা আগের ফেজে সেম ফেজে দেখানো রয়েছে। তো যারা এই চ্যানেলে নতুন, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে এবার তোমাদের কিন্তু এই টপিকটা বুঝতে অসুবিধা হবে না। তো আগের ভিডিওতে আমার পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ আর হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিটের ভিডিও একদম ক্লিয়ারলিভাবে বোঝানো রয়েছে, তো সেটা অবশ্যই দেখে নেবে। আর এক্সেল যখন হচ্ছে ইন্ডাক্টরের থ্রু দিয়ে যাবে, ভিএলটা কি হয় 90 ডিগ্রি লিড করে যায়। তো এটা হচ্ছে ভিআর ড্রপ আর এটা হচ্ছে ভিএল ড্রপ। তো রেজাল্টেন্ট ড্রপটা ভি হয়ে যাবে, রেজাল্টেন্ট এই যে এটা হচ্ছে ভি, রেজাল্টেন্ট ড্রপটা ভি। তো এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, মানে আরএল সার্কিটের ফেজর ডায়াগ্রাম কিন্তু এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ আরএল সার্কিট দিয়ে যখন প্রবলেম দেয় তখন কিন্তু ফেজর ডায়াগ্রাম এটাই হবে, আর এটা ভিএলটা পজিটিভ দিকে হবে, মনে রাখতে হবে, ভিএল হয়ে যাবে পজিটিভ। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো, এখান থেকে সিম্পলি আমরা ক্যালকুলেশন, ভিটাকে যদি আমরা, ভিটা হচ্ছে অতিভুজ রয়েছে, ভি আরটা হচ্ছে ভূমি, আর ভিএলটা হচ্ছে লম্ব রয়েছে। তো আমরা এটা লিখতে পারি ভি ইকুয়ালস টু রুট ওভার ভিআর স্কোয়ার ভিএল স্কোয়ার। আর ভিআর ইকুয়ালস টু কী হয়, ভিআর ইকুয়ালস টু মানে কি, ভিআর ইকুয়ালস টু যেটা দেওয়া রয়েছে আমরা এখানে ফর্মুলা আমি দেখিয়ে দিয়েছি, ভিআর ইকুয়ালস টু আই ইন্টু আর ভিএল ইন্টু আই ইন্টু এক্সএল, আর এক্সএল ইকুয়ালস টু 2 π FL, এই ফর্মুলা দেখানো রয়েছে। তো এই ফর্মুলাগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে ভি আর এর জায়গায় আই ইন্টু আর, ভিএল হচ্ছে আই ইন্টু এক্সএল। তো এখান থেকে আইটা বাইরে বেরিয়ে চলে এসছে, তাহলে পড়ে থাকলো আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এবার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ারটাকে আমরা জেড ধরে নিয়েছি, তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু জেড, আমরা পেয়ে গেলাম ভি ইকুয়ালস টু আই ইন্টু জেড। একই রকমভাবে আই ইকুয়ালস টু ভি বাই জেড, আই ইকুয়ালস টু ভি বাই জেড। তো এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু এটা এসি ক্যালকুলেশন করছি, ভি বাই জেড, এটা হচ্ছে জেড, এসি ক্যালকুলেশন করছি। ডিসির ক্ষেত্রে আমরা আই ইকুয়ালস টু কী জেনেছিলাম, ডিসির ক্ষেত্রে আই ইকুয়ালস টু আমরা জেনেছিলাম হচ্ছে ভি বাই আই ইকুয়ালস টু ভি বাই আর, কিন্তু এসির ক্ষেত্রে, এটা ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা কি লিখব, ডিসি সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ফর্মুলা আই ইকুয়ালস টু ভি বাই আর এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে ভি আই ইকুয়ালস টু ভি বাই জেড, এটা মনে রাখতে হবে এসি সার্কিটের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর জেড ইকুয়ালস টু কী হয়, জেড ইকুয়ালস টু টোটাল ইম্পিডেন্স। জেডের মধ্যে কী রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, ইন্ডাকটেন্স রয়েছে, ক্যাপাসিটেন্স রয়েছে, যে প্রপার্টিগুলো, তিনটে প্রপার্টির রেজাল্টেন্টটাকে বলা হয় ইম্পিডেন্স। তো এখানে জেড ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, জেড ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার পেয়েছি। তো এক্সএল এর প্রপার্টি যদি 0 হয়ে যায় তো অটোমেটিক্যালি এখানে আর চলে আসবে, তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে। এসি সার্কিটের ক্ষেত্রে মনে রাখতে হবে, এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ফর্মুলা হচ্ছে ভি বাই জেড, আই ইকুয়ালস টু ভি বাই জেড, এটা মনে রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে ভি বাই জেড আমরা এখানে জেনে নিলাম। আর আরএল সার্কিটের ক্ষেত্রে আমরা ফেজর ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এখানে কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই লেস দ্যান 90 ডিগ্রি। ফেজর ডায়াগ্রামে যদি আমরা দেখি যে এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, কারেন্টটা কি করেছে, এই যে কারেন্টটা ভি এর সাথে লেস দ্যান 90 ডিগ্রিতে ল্যাগ করেছে। তো আরএল সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা অলওয়েজ কি করে, ল্যাগ করে, কত ডিগ্রিতে, লেস দ্যান 90 ডিগ্রিতে ল্যাগ করে, এটা মনে রাখতে হবে। আর পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে যে কারেন্টটা ল্যাগ করে, লিড করে আর ইউনিটি সেম ফেজে থাকে, সেটাও কিন্তু মনে রাখতে হবে। মানে বেসিকগুলো মনে রাখলে কিন্তু এটা অটোমেটিক্যালি ফেজর ডায়াগ্রামে, এখানে কিন্তু এই যে প্রবলেমগুলো এখানে দেয়, প্রবলেমগুলো যখন একটা আরএল সার্কিটের প্রবলেম দেয় সেখানে কিন্তু ল্যাগিং লিডিংয়ের ব্যাপারটা কিন্তু মেনশন করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমটা ক্লিয়ার হবে না। আর এখানে পাওয়ার ফ্যাক্টরও বলে দেয় যে পাওয়ার ফ্যাক্টরটা কী পাওয়ার ফ্যাক্টর। তো এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা হবে সেটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে। এখানে বলা আছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এই যে আরএল সার্কিটের ক্ষেত্রে, আরএল সার্কিটে লেস দ্যান 90 ডিগ্রি কমপ্লেক্স ফর্মে যদি এটাকে লেখা যায়, যেহেতু এটা পজিটিভ তো কমপ্লেক্স ফর্মে আর প্লাস জে এক্সএল হয়ে যাবে। আর জেডের ফর্মুলা আমরা এখান থেকে পেয়ে গেছি, জেডের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে জেডের ফর্মুলা। ইম্পিডেন্সের ফর্মুলা জেড ইকুয়ালস টু আর প্লাস
আর প্লাস জে এক্সেল, আর প্লাস জে এক্সেল থেকে আমরা কিন্তু এই ডায়াগ্রামটা ড্র করতে পারি। যেমন আরটাকে বেস আর এক্সেলটা হচ্ছে লম্ব আর যেটা হচ্ছে অতিভুজ। তো এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এই মনে রাখতে হবে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তো তোমাদের যে প্রবলেমগুলো দিয়ে দেয় আরএল সার্কিটে যদি প্রবলেম দেয় সেখান থেকে জেড কারেন্ট বের করতে বলবে, আইটা বের করতে বলে, ইম্পিডেন্সটা বের করতে বলে, পাওয়ার ফ্যাক্টরটা বের করতে বলে, আর ফেজের ডায়াগ্রামটা ড্র করতে বলে। পাওয়ার ফ্যাক্টরটা যখন এখানে বের করবে তখন সেটা হচ্ছে অলওয়েজ আরএল সার্কিট যদি হয় আর হচ্ছে এল সার্কিট যদি হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরটা অলওয়েজ কিন্তু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, মনে রাখতে হবে। পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কিন্তু cos phi equals to r by z। এখানে r by z মানে হচ্ছে তোমার যদি r তুমি যদি পেয়ে যাও আর জেডটা যদি পেয়ে যাও তাহলে r by z। আর এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মেনশন করতে হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মেনশন করে দিতে হবে যেহেতু সার্কিটটা হচ্ছে আরএল সার্কিট। আর আরএল সার্কিটে আমরা আগের একদম শুরুতে বের করলাম যে আরএল সার্কিটের যে মেন ফেজের ডায়াগ্রামটা সেখান থেকে আমরা পেয়ে গেছি যে কারেন্টটা ভোল্টেজের থেকে লেস দেন 90 ডিগ্রিতে ল্যাগ করে। তো লেস দেন 90 ডিগ্রিতে এইভাবে ল্যাগ করবে। তো এখানে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেখিয়ে দিতে হবে। চলে আসছি পরের টপিকে। পরের সার্কিট হচ্ছে আরসি সার্কিট। মানে আরসি সার্কিট দিয়ে যদি যখন কারেন্ট ফ্লো করবে তখন তার ফেজর ডায়াগ্রাম কি হবে, পাওয়ার ফ্যাক্টর কি হবে মনে রাখতে হবে। তো আরসি সার্কিটের ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আরসি সার্কিট, এখানে কারেন্ট ফ্লো করানো হয়েছে, সাপ্লাই ভোল্টেজ ভি দেওয়া হয়েছে, আর এর অ্যাক্রসে যে ড্রপটা সেটা হচ্ছে ভি আর ইকুয়ালস টু আই ইন্টু আর, আর এর অ্যাক্রসে ড্রপটা ভি সি ইন্টু আই ইন্টু এক্সি। আর এক্সি এর ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, এক্স ইকুয়ালস টু 1/2 পাই এফসি। এই ফর্মুলা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো ফর্মুলাগুলো প্রবলেম যখন সলভ করে তখন কিন্তু এগুলো মনে রাখতে হবে, না হলে প্রবলেমগুলোর আনসারগুলো বের করতে পারবে না। চলে আসছি ক্যালকুলেশনে। আমরা চলে আসছি ক্যালকুলেশনে কি আছে। ফেজের ডায়াগ্রামটা দেখে নিই। ফেজের ডায়াগ্রাম আইটাকে রেফারেন্স ধরে নেওয়া হয়েছে, আই হচ্ছে রেফারেন্স, আইটা হচ্ছে রেফারেন্স। আইটা যদি রেফারেন্স হয় তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটা কি হয়, মানে যখন রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ড্রপটা হয় ভিআর ড্রপটা কারেন্টের সাথে সেম ফেজে থাকবে, যেটা আমরা জানি নর্মাল কনসেপ্ট যে ভিআরটা কি কারেন্টের সাথে, কারেন্টটা যদি এক্স অ্যাক্সিস বলা হয় তাহলে ভিআরটাও সেম ফেজে হবে, ভিআরটাও সেম ফেজে। তো এখানে এক্স অ্যাক্সিস আই আর হচ্ছে ভিআর সেম ফেজে রয়েছে। এবার ভিসিটা কি হবে, ভিসি ড্রপটা কি হয়, কারেন্টের সাথে 90 ডিগ্রি কি করে যায়, ল্যাগ করে যায়। 90 ডিগ্রি ল্যাগ মানে নিচের দিকে 90 ডিগ্রি ল্যাগ করেছে। তো ভিসিটা 90 নিচের দিকে দেখানো রয়েছে। তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজটা আমরা কি পাবো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এই যে আমরা ভি ইকুয়ালস টু আমরা কি পেলাম, ভি রুট ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। তো এই ডেটাগুলো যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে ভি আর ইকুয়ালস টু আই আর ভিসি ইকুয়ালস টু আই ইন্টু এক্সি। তাহলে আইটা কমন চলে আসবে, এখানে আমরা এখানে পেয়ে গেলাম রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। আগেতে আমরা পেয়েছিলাম আরএল এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তো যখন সার্কিটটা যখন চেঞ্জ হয়ে যায় তখন এক্সএল এক্সিগুলো চেঞ্জ হয়ে যায়। তো এটাকে আমরা জেড ধরে নিয়েছি। তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু জেড ইকুয়ালস টু ভি বাই আই ইকুয়ালস টু ভি বাই জেড। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা ইম্পিডেন্সের ফর্মুলা বিভিন্ন রকম হয়, আরএল এর ক্ষেত্রে একরকম হবে, আরসি সার্কিটের ক্ষেত্রে এক্সি হয়ে যাবে। তো এটা হচ্ছে ইম্পিডেন্স, জেডটাকে বলা হয় ইম্পিডেন্স, এটা মনে রাখতে হবে, জেড ইকুয়ালস টু ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সটা কি হয়, আরএল এর ক্ষেত্রে একরকম হয় আর আরসির ক্ষেত্রে একরকম হয়। আরসি সার্কিটের ক্ষেত্রে এটা হয়ে যাবে এক্সি, এটা হয়ে যাবে এক্সি, আর আরএল এর ক্ষেত্রে এটা হয়ে যাবে এক্সএল, মনে রাখতে হবে। তো আমরা কি পেলাম, ক্যালকুলেশন পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটাও ড্র করতে পারবো। এখানে কি রয়েছে, জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, আর জেডটাকে ইম্পিডেন্স বলা হয়ে থাকে। তো এখানে আমরা কি দেখতে পেলাম যে আরসি সার্কিটের ক্ষেত্রে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই লেস দ্যান 90 ডিগ্রি। তো আমরা যদি এখানে দেখি কারেন্টটা কি করেছে, লিড করেছে লেস দ্যান 90 ডিগ্রিতে। এই যে ভি এর রেসপেক্টে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আই। তাহলে ভি আর আইটা কি হয়েছে, এটা তো 90 ডিগ্রি নয়, এটা লেস দ্যান 90 ডিগ্রিতে কি রয়েছে, আইটা এগিয়ে রয়েছে, লেস দ্যান 90 ডিগ্রিতে আইটা এগিয়ে রয়েছে। এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আই, কারণ এটা 90 ডিগ্রি না, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, লেস দ্যান 90 ডিগ্রি। তো এখানে তাহলে কি আমাদের মনে রাখতে হবে যে আরসি সার্কিটের ক্ষেত্রে কি কারেন্টটা অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রিতে কি করে, লিড করে, কারেন্টটা লিড করে, তার মানে ভোল্টেজটা ল্যাগ করে, বলা যাবে ভোল্টেজটা ল্যাগ করে, মনে রাখতে হবে।
চলে আসছি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে। আমরা জেড দিয়ে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা যেটা ড্র করব, এই যে জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এখানে কমপ্লেক্স ফর্মটা মনে রাখতে হবে। কমপ্লেক্স ফর্মটা যেহেতু এক্সিটা নেই, নিচের দিকে ছিল, এক্সিটা কোন দিকে ছিল, নিচের দিকে, এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই এক্স নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল এক্সিটা, সেই জন্য হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, সেই জন্য এটা নেগেটিভ হয়ে গেছে। আর এক্সেলটা কি ছিল, এক্সেলটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল, সেই জন্য এক্সেলের ক্ষেত্রে প্লাস ছিল। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে জেডের ফর্মুলাটা কি হচ্ছে, এটা হচ্ছে জেডের ফর্মুলা, এটা হচ্ছে জেডের ফর্মুলা। এবার হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করেছি এখানে, জেড থেকে, এখান থেকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আরটাকে বেস আর এক্সিটা হচ্ছে লম্ব আর জেডটা হচ্ছে অতিভুজ। তো এটাকে বলা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। কোন সার্কিটের ক্ষেত্রে, আরসি সার্কিটের ক্ষেত্রে। আরসি সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কিন্তু প্র্যাকটিস করতে হবে। আরএল সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি হয়, আরএল সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ছিল উপরের দিকে, আর আরসি সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হবে কি নিচের দিকে, এইভাবে কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা পেয়ে গেলাম। আর একই রকমভাবে এখানে পাওয়ার ফ্যাক্টরটা যদি আমরা বের করি, পাওয়ার ফ্যাক্টর কস থিটা হয়, কস থিটা ইকুয়ালস টু আর বাই জেড। আর বাই জেড কারণ হচ্ছে কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে আর অতিভুজটা হচ্ছে জেড, তাহলে ভূমি আর অতিভুজ মনে রাখতে হবে। আর এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা অলওয়েজ কি বলেছি, লিডিং পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং, এই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে অলওয়েজ লিডিং পাওয়ার ফ্যাক্টর, মনে রাখতে হবে। এই পাওয়ার ফ্যাক্টরটাকে কি বলা হয়ে থাকে, লিডিং পাওয়ার ফ্যাক্টর বলা হয়ে থাকে। তাহলে আরসি সার্কিটের ক্ষেত্রে আমরা কি পেলাম, লিডিং পাওয়ার ফ্যাক্টর পেলাম পাওয়ার ফ্যাক্টরটা। আর আরএল সার্কিটের ক্ষেত্রে কি পেয়েছিলাম, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পেয়েছিলাম, কারণ কারেন্টটা ল্যাগ করেছিল বলে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়েছিল। আর এখানে কারেন্টটা লিড করেছে বলে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়েছে। এবার আমরা দেখবো হচ্ছে আর এল সি, মানে তিনটে প্যারামিটার একসাথে রয়েছে সার্কিটে, তিনটে প্রপার্টিজ একসাথে রয়েছে, আর প্রপার্টি, রেজিস্ট্যান্স প্রপার্টি, ইন্ডাকটেন্স প্রপার্টি আর হচ্ছে ক্যাপাসিটেন্স প্রপার্টি রয়েছে। তো এই ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম কি হতে পারে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তার জন্য হচ্ছে বেসিকগুলো মনে রাখতে হবে, বেসিক, পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ, আর এল, আর সি, তা এগুলো মনে রাখতে হবে, তবেই কিন্তু আর এল সি সিরিজ সার্কিটের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম ড্র করা সম্ভব হবে। তো এখানে যেহেতু ডেটা, এখানে কোনো এই যে প্রপার্টিগুলো রয়েছে এগুলোর কোনো যেহেতু ম্যাগনিটিউড নেই, তো আমরা কেস 1 কেস 2 ধরে নেব। এখানে আমরা ধরে নিয়েছি এক্সএল গ্রেটার দেন এক্সি, তার মানে হচ্ছে ভিএল গ্রেটার দেন আমরা ভিসি ধরে নিয়েছি, কন্ডিশনে ধরে নিয়েছি, কারণ আমি ভিএল ভিসি এর ভ্যালু জানি না, কারণ ভিএল ভিসি এর ভ্যালু আমাকে জানতে হবে, কারণ ভিএলটা হচ্ছে উপরের দিকে আর ভিসিটা হচ্ছে নিচের দিকে, ভিসিটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে ভিসিটা নিচের দিকে, কারণ এই দুটোর রেজাল্টেন্ট আমাকে লাগবে ফেজর ডায়াগ্রাম ড্র করতে গেলে। তো রেজাল্টেন্ট কীভাবে ধরে নেব, একবার ধরে নেব হচ্ছে ভিএল গ্রেটার দেন ভিসি। যদি ভিএল গ্রেটার দেন ভিসি হয় তাহলে তখন রেজাল্টেন্টটা উপরের দিকে হবে, আর ভিসি গ্রেটার দেন যদি ভিএল হয় তাহলে রেজাল্টেন্টটা নিচের দিকে হবে। তো এই যে সার্কিটটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ফেজর ডায়াগ্রামটা আমরা কি করেছি, এক্সএল গ্রেটার দেন এক্সি, ডিরেক্টলি এখানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা ড্র করেছি। ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করা যায়, কিন্তু ডিরেক্টলি আমরা কি করেছি, ভিএলটা উপরের দিকে মানে কি, এক্সএলটা উপরের দিকে, এই যে এখানে, তার মানে কি সেম কন্ডিশন, এখানে ভিএল গ্রেটার দেন ভিসি, আইটা তো কমন, আই যদি কমন হয়ে যায় তাহলে এক্সএল আর এক্সি পড়ে থাকবে। তো এই দুটো কমন, এই জন্য এক্সএল গ্রেটার দেন এক্সি ধরে নেওয়া হয়েছে। এক্সএল গ্রেটার দেন যদি এক্সি হয় তাহলে এটা হচ্ছে এক্সএলটা উপরের দিকে, এক্সিটা নিচের দিকে। তো গ্রেটার দেন যদি হয় তাহলে রেজাল্টেন্টটা কি, এক্সএল মাইনাস এক্সি, রেজাল্টেন্ট হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, তাহলে এইটুকু হচ্ছে রেজাল্টেন্ট, তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে রেজাল্টেন্ট। তার মানে কি, এটা যদি 10 হয়, এটা যদি 10 হয় আর এটা যদি 6 হয় তাহলে রেজাল্টেন্টটা কি, 10 মাইনাস 6 ইকুয়ালস টু 4, তাহলে এইটুকু হচ্ছে 4, এটুকু 4 আর এইটুকু হচ্ছে আমি মনে করলাম 6, তাহলে রেজাল্টেন্টটা কি হয়ে যায়, রেজাল্টেন্টটা হচ্ছে জেড ইকুয়ালস টু রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো এটাই হচ্ছে ইম্পিডেন্স, তো এটাই হচ্ছে ইম্পিডেন্স। আরএল সার্কিটের ইম্পিডেন্সের ফর্মুলা তাহলে আমরা বের করব, এই যে জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্স স্কোয়ার, আমরা যেটা উপরে দেখলাম এক্সএল মাইনাস এক্স স্কোয়ার। এবার নেক্সট আমরা ধরে নেব হচ্ছে ভিসি গ্রেটার দেন ভিএল, তো ভিসি গ্রেটার দেন ভিএল যদি হয় তাহলে এক্সি গ্রেটার দেন এক্সএল হবে। তো আমরা এখানে ধরে নেব এক্সিটাকে আমরা ধরে নিয়েছি 10, এক্স ইকুয়ালস টু ধরে নিয়েছি 10, আর এক্সএল ইকুয়ালস টু ধরে নিয়েছি 4, এক্সএল ইকুয়ালস টু ধরে নিয়েছি 4, তার মানে কি হচ্ছে এটা, তাহলে রেজাল্টেন্টটা কি হবে, এক্সি মাইনাস এক্সএল, মানে 10 মাইনাস 4 ইকুয়ালস টু 6, রেজাল্টেন্টটা হয়ে গেছে 6, এইটুকু হয়ে গেছে 6, আর এই ডেটাটা আমরা মনে করলাম 4 ধরে নিলাম, এই ডেটাটুকু ধরে, তাহলে জেড ইকুয়ালস টু কি হবে, জেড ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, জেড ইকুয়ালস টু তাহলে কি হবে, ভূমি স্কোয়ার প্লাস ভূমি কত আছে 4 স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে 6 স্কোয়ার,
তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এইভাবে কিন্তু আমরা ইম্পিডেন্সটা বের করব। তো এটার ইম্পিডেন্স হচ্ছে এই যে ফেজার ডায়াগ্রামটা আমরা কি ধরেছি, এই কন্ডিশনের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামের ইম্পিডেন্সটা আমার বেরিয়েছে হচ্ছে √(z √(r² প্লাস xc মাইনাস xl স্কোয়ার, এই যে xc মাইনাস xl স্কোয়ার। তো এবার আরেকটা কন্ডিশন রয়েছে, যখন আমার VL = VC হয়ে যাবে, যখন হচ্ছে VL = VC হয়ে যাবে, এটাকে তুলে দিই আরেকটু। যদি VL = VC হয়ে যায় তাহলে XL = XC হবে। এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। এই কন্ডিশনটা নিয়ে পরের আরেকটা চ্যাপ্টার রয়েছে, যে এই কন্ডিশনটাকে বলে রেজোনেন্স কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ RLC সার্কিটের। তো VL = যদি VC হয় তাহলে XL = XC, তার মানে কারেন্টটা এখানে কি ক্যান্সেল হয়ে গেছে। XL = XC মানে দুটো ইকুয়াল হয়ে গেছে। দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কি হবে, Z হয়ে গেছে। রেজিস্ট্যান্স = Z, তার মানে এটার যা ভ্যালু এটার সেম ভ্যালু রয়েছে। এটা যদি 10 হয়, এটাও যদি 10 হয়, তাহলে 10 - 10 0, তাহলে এই ভ্যালুটা টোটালটা 0। তাহলে এখানে কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে I, এখানে পড়ে রয়েছে I, আর এখানে পড়ে রয়েছে R। তাহলে এখানে কি আমরা যদি এই ফর্মুলায়, জেডের এই ফর্মুলাতে আমার কি হয়েছে, টোটালটা 0 চলে এসেছে। তো এই যে রেজাল্টেন্টটা 0, তাহলে এখানে পড়ে থাকবে শুধু R। তাহলে Z = আমরা কি পেলাম, Z = আমরা R পেয়ে গেলাম। Z = R হচ্ছে এই কন্ডিশনের ক্ষেত্রে যদি VL = VC হয়, অথবা XL = XC হয়, তাহলে Z = R হয়ে গেল। Z যদি R হয় তাহলে এই ক্ষেত্রে কারেন্টটা কি হয়ে যাবে, কারেন্ট V/R হয়ে যাবে। এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয় রেজোনেন্স প্রপার্টি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি RLC সার্কিটের, মনে রাখতে হবে। রেজোনেন্স প্রপার্টি পরের নেক্সট চ্যাপ্টারে আছে, আমরা সুন্দরভাবে ডিসকাস করবো ভালোভাবে। তো এটা রয়েছে, মনে রাখতে হবে। এবার ডেফিনেশনগুলো একবার দেখিয়ে দিচ্ছি। ডেফিনেশনগুলো খুব ইম্পর্টেন্ট। ইম্পিডেন্সের ডেফিনেশন মনে রাখতে হবে, টোটাল opposition offered by a series circuit containing resistance, inductance and capacitance to flow alternating current is called impedance। তার মানে কি রয়েছে, জেডের মধ্যে কি রয়েছে, জেডের মধ্যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স আর হচ্ছে XL - XC রয়েছে, তাহলে এই যে তিনটে প্রপার্টি মিলে যে টোটাল অপোজিশন অল্টারনেটিং কারেন্ট, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো তাহলে ইম্পিডেন্সের 3 রকমের ফর্মুলা, RL এর ক্ষেত্রে একরকম হবে, RC এর ক্ষেত্রে একরকম হবে, আর RLC এর ক্ষেত্রে কিন্তু এরকম ফর্মুলা। 3টে ফর্মুলাই কিন্তু মনে রাখতে হবে। 3টে ফর্মুলা মনে রাখতে হবে। তোমরা কি করবে, 3টে ফর্মুলা Z1 Z2 Z3 দিয়ে 3টে ফর্মুলা লিখে 3টের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলগুলো ড্র করে প্র্যাকটিস করবে। মানে RL যখন এটার ক্ষেত্রে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল একরকম হবে, RL এর ক্ষেত্রে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল একরকম হবে, আর হচ্ছে RC এর ক্ষেত্রে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল একরকম হবে। তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলগুলো ড্র করে প্রত্যেকটার কারেন্টগুলো বের করতে হবে, জানতে হবে যে কোন কারেন্টটা কখন ল্যাগ করছে, কখন লিড করছে, কখন ইউনিটি। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। Reactance, effective opposition offered by the inductance and capacitance to flow AC current is called reactance। তো এই যে এই প্রপার্টিটাকে বলা হয় রিঅ্যাক্টেন্স প্রপার্টি। রিঅ্যাক্টেন্স আর রেজিস্ট্যান্স প্রপার্টিটাকে বলা হয় ইম্পিডেন্স প্রপার্টি। তো রিঅ্যাক্টেন্স প্রপার্টি হচ্ছে XL আর XC, অথবা ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, যে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের জন্য যে প্রপার্টি, সেই প্রপার্টিটাকেই বলা হয় রিঅ্যাক্টেন্স প্রপার্টি। তো রিঅ্যাক্টেন্স প্রপার্টি 2 রকমের হতে পারে। ইন্ডাকটিভের জন্য ইফেক্টিভ অপোজিশন অফার্ড বাই অ্যান ইন্ডাকটেন্স টু ফ্লো অল্টারনেটিং কারেন্ট ইজ কল্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। মানে হয় যখন XL এর জন্য হবে তখন সেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, আর যখন XC এর জন্য হয়ে যাবে তখন সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এই যে XC এর জন্য ইফেক্টিভ অপোজিশন অফার্ড বাই দ্য ক্যাপাসিটিভ to flow the alternating current is called the capacitive reactance রয়েছে। তো এই টপিকটা এখানে শেষ করছি। নেক্সট টপিকটা রয়েছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা আমি তোমাদের আর ডিসকাস করবো না, কারণ পাওয়ার ফ্যাক্টরের আমার সুন্দর করে ভিডিও অলরেডি আপলোড করা আছে। পাওয়ার ফ্যাক্টর দিয়ে সার্চ মারবে, দেখবে, তো পাওয়ার ফ্যাক্টর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একবার দেখিয়ে দিচ্ছি পাওয়ার ফ্যাক্টরটা। আমি এখানে এক্সপ্লেন আর করতে যাব না। পাওয়ার ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। পাওয়ার ফ্যাক্টরে কিন্তু সব কয়টা মনে রাখতে হবে। পাওয়ার ফ্যাক্টর টাইপগুলো, পাওয়ার ফ্যাক্টর টাইপ আর হচ্ছে প্রত্যেকটার এক্সাম্পল মনে রাখতে হবে। কিন্তু পাওয়ার ফ্যাক্টরের টাইপ আর হচ্ছে এক্সাম্পল মনে রাখতে হবে। এর এক্সপ্লেনেশনের আমার 2-3টে ভিডিও রয়েছে। তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও তাহলে ওই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিও।
ঠিক আছে, কারণ পাওয়ার ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যালের হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, কারণ পাওয়ার ফ্যাক্টরের উপর বেস করে কিন্তু ইন্ডাস্ট্রি যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল অথবা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে তাদের আর্নিং ক্যাপাসিটি কিন্তু পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কারণ পাওয়ার ফ্যাক্টরটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ইলেকট্রিক্যাল সার্কিটের ইম্পর্টেন্ট পার্ট। তো পাওয়ার ফ্যাক্টরটা জানতে হবে, প্রত্যেকটা এক্সাম্পল জানতে হবে ভালো করে। তো আজকের টপিকটা এখানে শেষ করছি।